প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মেনোপজ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রিফাত রহিম 1970 সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ম্যাডাম। মেনোপজ, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, সেটি হচ্ছে মেনোপজ বলতে কি বোঝায়? মেনোপজ হচ্ছে একটা নারী জীবনের এমন একটা অধ্যায় যখন পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন এট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ। যদি একটু সোজা করে বলি, একটা মানুষের যে একটা মহিলাদের যে জীবন চক্র আছে, জীবন চক্রে একদম শৈশব থেকে যদি শুরু করি, তার কৈশোর, তারপর একটা রিপ্রোডাক্টিভ লাইফ থাকে যখন তার সন্তান জন্ম দেয় মায়েরা, তার শেষের দিকে যখন একদম এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, যখন তার মাসিকটা একদম বন্ধ হয়ে যাবে, তখনই সেটাকে আমরা মেনোপজ বলি। সেই সময়টি আসলে কখন মেনোপজের? এই মেনোপজটা জানতে হলে আসলে আমাদের কিছু সময়কাল টার্মগুলো সম্পর্কে কিছু জানতে হয়। যেমন প্রি মেনোপজ একটা আছে, পেরিমেনোপজ, মেনোপজ এবং পোস্ট মেনোপজ। এখন মেনোপজটা আসলে একটা দেশ, আবহাওয়া, জেনেটিক্যাল ভ্যারিয়েশন অনুযায়ী একটু ভ্যারি করে, কিন্তু সাধারণত 45 to 55 এই সময়টার মধ্যে কিন্তু আসলে এই যে পেরিমেনোপজাল এইজ, এর মধ্যে আমাদের দেশে সাধারণত 50, 51, 52 এর মধ্যেই গড়ে আমাদের মায়েরা মেনোপজে চলে যায়। আমি যদি মেনোপজের পূর্বের কথা বলি এবং পরবর্তী সময়ের কথা বলি, কি কি সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তারা? মেনোপজ জীবনের এমন একটা অধ্যায়, এই প্রবলেমটা ওনারা ফেস করেন যখন হলে তাদের মনে হয় যেন বয়স হয়ে গেছে। একটু মানুষ যখন একটু ইয়াং থাকে, যতটা ইম্পর্টেন্স তার থাকে, তখন মনে হয় যেন এই বয়সের শেষ, মানে জীবন সায়ান্নে সেই ইম্পর্টেন্সটা সেরকমভাবে থাকে না। কিন্তু এই সময় যে প্রবলেমগুলো হয়, মায়েরা কিন্তু মারাত্মক কষ্টে থাকে ওই সময়টাতে। যেমন পেরিমেনোপজ যে বলছিলাম আর কি, মেনোপজ কিন্তু চট করে হয়ে যায় না। এটা মানে এই যে বললাম যে 50, অ্যারাউন্ড 50, এর আগে 5 বছর, পরে 5 বছর, একটু সময় নিয়ে কিন্তু এটা হচ্ছে, ধাপে ধাপে হচ্ছে, গ্র্যাজুয়ালি হচ্ছে। তো প্রথমে যেটা হয়, যেটা বলতে চাচ্ছিলাম, যে মাসিক নিয়ে যেটা হলো, আসলে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। ওভারি বলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে মেয়েদের, যেটা সব হরমোন মেনটেন করছে, জ্বরের দুই পাশে থাকে। এখন এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যে সিক্রেশনটা, মেইন হরমোনটা হচ্ছে ইস্ট্রোজেন প্রোডিউস, তার মধ্যে মেইনলি হচ্ছে ইস্ট্রোজেন, যেটা ফিমেল হরমোন বলি আমরা। যখন সে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে অনেক ফলিকল নিয়ে জন্মায়, কিন্তু মোটামুটি তার রিপ্রোডাক্টিভ লাইফটার মধ্যে প্রতি মাসে কিন্তু একটাই যে ফলিকল রেডি হয় তা না, অনেকগুলো কমপ্লিট করে 400-র মতো হয়ে তার প্রায় শেষের দিকে চলে যায়। যখন ফলিকল আর থাকে না, ফলিকল না থাকলে তো হরমোনও থাকবে না, তাই এই ফলিকল না থাকার জন্যই কিন্তু মেনস্ট্রুয়েশনটা, সিজেশন হয়, এই জন্যই কিন্তু মেনোপজটা হয়ে যাচ্ছে। তারা কি হরমোন নাই, হরমোন না থাকলে তার নানা রকম হরমোনাল ইমব্যালেন্স হবে। প্রথমে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে তার যেটা হয়, ইস্ট্রোজেন যে কাজগুলো করে সেগুলো তার ঘাটতি দেখা দিচ্ছে। যদি আমরা বলি যে ইস্ট্রোজেনের এটার জন্য তার মাসিক হচ্ছিল, তার জ্বর, ওভারিটা ছোট হয়ে গেল, তার তো ফলিকলগুলো আর নাই, ওগুলা সব নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওর সাইজে ছোট হয়ে গেল, ও কুচকে গেল একটু। ওভারি না থাকাতে তার জ্বরেও কিন্তু ছোট হয়ে গেল। জ্বরের যেই লাইনিংটা, যেটা এন্ডোমেট্রিয়াম বলি, যেটা আমার প্রতি মাসে মাসে শেড হচ্ছে, ওটাও কিন্তু একদম থিন আউট হয়ে গেল, মেনস্ট্রুয়েশন হচ্ছে না। এখন ইস্ট্রোজেনের প্রভাবে তার কিন্তু আমরা বলি জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, তার যে যোনিপদ, যেটা ভ্যাজাইনা বলি, যেটা সেই ভ্যাজাইনার মিউকোসাটাও কিন্তু থিন হয়ে গেল। তারপরে ওখানে মাঝে মাঝে ব্লিডিংও হতে পারে, কোনো ট্রমা বা কোনো কারণে বার্নিং হয় মহিলাদের খুব বেশি, এটাতে খুবই কষ্টে ভোগে, তাদের হাত পা যেমন জ্বলে তেমনি ওই জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, আমি ইস্ট্রোজেনের প্রভাবটা বলছি। তাহলে এখন ওই যে ওই আবার আমাদের মেয়েদের যে যোনিপদ থাকে, ওটা ভ্যাজাইনা থেকে একটা পিএইচ বলে একটা থাকে, যে অ্যাসিডিক পিএইচ, মানে কোনো আমরা ওটা প্রোটেক্টিভ, এ হয়ে গেল অ্যালকালাইন, তখন নানা রকম অর্গানিজম, ওর যে প্রোটেক্টিভ অর্গানিজমগুলো ছিল বডি, তারাও এখন তাকে ক্ষতি করা শুরু করে দিল। তারপর তার পিএইচটা অ্যালকালাইন হয়ে গেল। তারপর যেটা হয়, ওদের যে ব্লাডার, পেশাবের থলি, ওটার মিউকোসাও কিন্তু থিন আউট হয়ে গেছে, যার জন্য তার বারবার নানা রকম ইউটিআই হচ্ছে, পেশাব ইনফেকশন হচ্ছে,
পেশাব ধরে রাখতে পারছে না, ঘন মনে হয় যেন পেশাব করে বারবার। আমার মনে হয় মহিলারা এসে বলেন যে আমরা একটু ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বলি আমরা, ইনকন্টিনেন্স, এগুলো হচ্ছে হরমোনের প্রভাবে আমাদের জেনিটোইনারি ট্র্যাক্টে মারাত্মক একটা ইফেক্ট হচ্ছে। আর যদি আপনি বোধহয় জানতে চান আর কি সমস্যা, তো যেটা হয় বলে আমরা যেটা বলি যে ভেসোমোটর ইনস্টেবিলিটি বলে, যাকে আমরা সোজা ভাষায় বলি। হট ফ্লাশ হচ্ছে মায়েরা এসে বলে আমার সারা শরীর জ্বলে, আর রাতের আমার একদম হঠাৎ করে গরম লেগে যায়, গরম লেগে কিছুক্ষণ পরেই আবার আমার একদম ঘাম টাম দিয়ে মানে সোয়েটিং হয়ে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, ভীষণ শরীর খারাপ হয়, কিছুক্ষণ পরে আবার ভালো। তারপরে রাতের বেলাও এরকম, যেটা আমরা দেখবেন যারা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, বাবা মা মেনোপজে চলে গেছে, প্রায় দেখবে বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে রাতের বেলা ফ্যান ছাড়া নিয়ে। বাবার শীত লাগছে, মায়ের গরম লাগছে, কারণ রাতের বেলাও তার প্রচণ্ড গরম লাগে, হঠাৎ নাইট সোয়েট হয়, প্রচণ্ড গরম লেগে যায়। আবার বাবার তখন ঠান্ডা লাগছে, তার তো সে ফ্যান বন্ধ করতে চায়। এটা কিন্তু একটা ঝামেলা, প্রত্যেকেরই এটা থেকেই শুরু হয়। এগুলো তো আছেই। এই সিমটম ছাড়াও দীর্ঘমেয়াদী কিছু সমস্যা হচ্ছে, যেটা যার জন্য মায়ের জীবন ঝুঁকিতে চলে যায়। যেটা বলা এখানে আগে, ওটা বলার আগে বলা দরকার, সেটা মারাত্মক ইমোশনাল ইনস্টেবিলিটি হয়। মা একটা ডিপ্রেশনে ভুগে, এতদিন ধরে সে একটা মাসিক হচ্ছিল, আর এই হরমোন কিন্তু আমাদের সাইকোলজির উপরেও কিন্তু একটা ইফেক্ট আছে, সেটা সে কন্ট্রোল করতে পারছে না। যে মাটা আগে খুব শান্তশিষ্ট ছিল, সবাই বলবে যে আমার মাটা এত ধীর স্থির ছিল, কিন্তু এখন আমার মা কেমন রাগ, কিছু হলেই রেগে যাচ্ছে, একটা এংজাইটি, বাইরে গেলে মাকে বলে গেলে মা মনে রাখতে পারছে, তুই তো আমাকে বলে যাস নাই, তারপর কি একটু হলেই রেগে যাচ্ছে, এরকম তো আমার মা ছিলেন না। তার মনটা খারাপ লাগে, ডিপ্রেশন লাগে, কোনো কিছুতে ভালো লাগে না, শরীরে কেমন একটা ফ্যাটিক একটা ভাব চলে আসছে, অবসাদগ্রস্ত, রাতে ঘুম হয় না। তো এই জিনিসগুলো মারাত্মকভাবে মেনোপজাল এইজে যেসব মায়েরা গেছেন খুব ফেস করেন, কিন্তু আমাদের মায়ের এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে না। জীবনের ধারাক্রমের এই পর্যায়টিতে সবাই তো আসলে চিকিৎসকের শরণাপন্ন হন না, সেক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে করণীয় কি? সবাই তো সবসময় চট করে ডাক্তারের কাছে যাওয়া আসলে সম্ভব না। এই যে মানসিক যে একটা পরিবর্তন, ইমোশনাল যে একটা চেঞ্জ হয়, মায়ের ডিপ্রেশন হচ্ছে, সবার আগে তাকে সাপোর্ট দিতে হবে কিন্তু ফ্যামিলি মেম্বারদের। তাকে বুঝতে হবে যেটা তার হরমোনাল লেভেলটা কমে যাওয়ার জন্য, তারতম্যের জন্য এত বছর সে একটা সিস্টেমের মধ্যে ছিল, হঠাৎ করে তার এরকম করে হরমোন লেভেলটা একেবারে ফল করে গেছে, নাই বললেই চলে। তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু একটু মেন্টাল সাপোর্ট দিতে হবে, কারণ এটা একদম দীর্ঘমেয়াদী না। এটা কিন্তু একটা এখানে বলে রাখি, এই যে পোস্ট মেনোপজাল সিনড্রোমগুলো যেগুলো হয়, এগুলো কিন্তু 2 থেকে 5 বছরের মধ্যে কমে আসে। দীর্ঘমেয়াদী ইফেক্ট এখনো বলি নাই। এই ইমোশনাল প্রবলেমগুলো ইমিডিয়েটলি যেগুলো হয়, সেগুলো কিন্তু 2 থেকে 5 বছরের মধ্যে আস্তে আস্তে অ্যাডজাস্টেড হয়ে যেতে। ইমিডিয়েটলি একটু সাপোর্ট সবাইকে, সবার আগে স্বামী, তারপর ছেলে মেয়ে, পরিবারে আর যারা আছে, সাপোর্ট দিতে হবে তাকে। নিশ্চয়ই। যারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, তাদের ক্ষেত্রে কি আপনাদের কাছে আসার পর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? একটু উদাহরণ দিয়ে বলি। 49 বছর বয়সে একজন মা আসলেন যে তার এরকম মাসিক বন্ধ 6 মাস। প্রথমেই কিন্তু সে মেনোপজ নিয়ে আসে না, প্রথমেই তার মনের মধ্যে একটা শঙ্কা থাকে, আমি গর্ভধারণ করি, তো বাচ্চা পেটে চলে আসলো, তো আমার তো ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি, এরকম হয়। এগুলো নিয়ে কিন্তু প্রথমে আমাদের কাছে আসে। তখন আমরা যেটা করি, প্রথমে যেহেতু 49 একেবারে প্রেগনেন্সি হবে না এটা বলা যাবে না, কারণ সে তো মেনোপজাল এইজে ঢুকে গেছে, কারো একটু আগে হয়, কারো পরে হতে পারে। এইটা ডেফিনেটলি কেউ বলতে পারবে না, প্রি রিটায়ারমেন্ট বলা যাবে না যে উনি আজকে জন্মগ্রহণ করছে, অমুক সালে তার মেনোপজ হবে, এটা কিন্তু আসলে বলা যায় না, এটা বলা যায় না কার কখনো। মায়ের হয়তো 56 বছর হয়েছে, মেয়ের কিন্তু 52তেও হতে পারে, হবে না যে তা না, সেরকম আর কি। তো আসলেই আমরা যেটা করি, প্রথমে ঠিক আছে অ্যামিনুরিয়া, তাকে একটু কাউন্সিলিং করে, আপনি তো 49 বছর বয়সে চলে গেছেন, এখন আস্তে আস্তে মাসিক বন্ধের দিকে যাবে, তবুও আমরা আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি, একটু প্রেগনেন্সি টেস্টটা করে নিলাম, সে শিওর হয়ে গেল, তার মনটাকে এদিক থেকে সে কিন্তু একটা বিরাট সাপোর্ট পেয়ে গেল। এটা তো মেইন টেনশন থাকে কিন্তু। তারপর আমরা তাকে বলি যে আপনি ঠিক আছে, আপনার ইমিডিয়েটলি কোনো সিমটম না থাকলে আমরা বলি ঠিক আছে আপনি 6 মাস পর আবার আসেন, কারণ মেনোপজ হতে হলে যেটা হতে হবে অ্যাটলিস্ট 6 মাস থেকে অথবা 1 বছর মাসিক টানা বন্ধ থাকতে হবে। তো 6 মাস পরে আসলে আমরা আবার একটু তাকে পরীক্ষা করলাম, একটা আল্ট্রাসাউন্ড করতে। সবচেয়ে বড় একটা হরমোন লেভেল দেখলে, একটা হরমোন লেভেলই আমাকে বলে দিতে পারে যে সে মেনোপজে চলে গেছে, কেন যেমন সিরাম FSH লেভেল, LHও বাড়ে, FSHও বাড়ে, যেমন ইস্ট্রোজেন কমে গেছে, ওটাকে আর নেগেটিভ ইয়ে দিতে পারছে না, যার জন্য ওটা সবসময় বাড়তে বাড়তে একটা অনেক উঁচু লেভেলে চলে যায়, 30 বা তার উপরে। তখন আমরা শিওর হয়ে যাই ওনার মেনোপজ হয়ে গেছে, তখন আমাকে বলে দিই। কিন্তু আমরা যেরকম 6 মাস বন্ধ থাকলে আসলে আমরা আরও 6 মাস সময় নেব। নিশ্চয়ই।
বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে কি কি লক্ষণ উপসর্গ রয়েছে এবং এই যে জীবনের এই পর্যায়ে এক ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনের কথাগুলো শুনছিলাম। সেক্ষেত্রে আপনারা আসলে কাউন্সিলিংটি কিভাবে করেন এবং চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? কাউন্সিলিং এবং চিকিৎসা পদ্ধতি যাওয়ার আগে আমি একটু বলে নেই, যেটা দীর্ঘমেয়াদী, যেটা তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়, এরকম দুটো কমপ্লিকেশন কিন্তু তাদের হয় ইস্ট্রোজেনের অভাবে। একটা হলো তার অস্টিওপোরোসিস হয়, যেটা হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, যে বোন ডেন্সিটিটা যেহেতু ইস্ট্রোজেনটা ধরে রাখে, সেটা ইস্ট্রোজেন আর নাই, প্রতি বছরে 2 থেকে 5% তার লস হতে থাকে। কাজেই তার এইটা বিরাট একটা তার সম্ভাবনা থাকে, তার হাড়ে ব্যথা হবে, যে কোনো সময় তার একটু পড়ে গেলে, বিছানা থেকে নামতে গিয়ে একটু পড়ে গিয়েই তার দেখা গেল তার হাড় ভেঙে গেল, হিপ বোন অথবা তার ভার্টিব্রা কশেরুকাটা অথবা তার রিস্ট জয়েন্ট হতে পারে। এটা আরেকটা জিনিস হচ্ছে, ছেলে এবং মেয়েদের মধ্যে আমরা বলি মেয়েদের হার্ট ডিজিজ কম হয় যতদিন তার ইস্ট্রোজেনের প্রোটেকশন আছে। ইস্ট্রোজেন যখনই বন্ধ হয়ে গেল মেনোপজে, এই পুরুষ এবং মহিলা কিন্তু ইকুয়াল রিস্কে চলে গেল। কাজেই তখন কিন্তু তার নানা রকম কার্ডিয়াক সমস্যা দেখা দিতে পারে, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, এবং তার যেহেতু রক্তনালীর যে কোনো রোগ, কারণ ওই যে চর্বি জমা হওয়ার ওটা দমন করে রাখে কিন্তু ইস্ট্রোজেন নাই, এখন কিন্তু তার সেই রিস্টার হয়ে গেল, তার স্ট্রোক হতে পারে, যে কোনো ওই রিলেটেড কার্ডিয়াক ডিজিজ বা ব্রেনের সে ভুগতে পারে। কাজে এই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। এখন যেটা বলছিলাম কাউন্সিলিং তো আসলে 1 নাম্বার, চিকিৎসার 1 নাম্বার, যে এইটা আমাদের জীবনের একটা পরিক্রমা। আমরা যেমন জীবন শুরু করেছিলাম, সবাইকে যেতেই হবে এই পরিক্রমা, এইটাকেও মেনে নিতে হবে, এবং এটাও কোনো বয়সই কিন্তু প্রতিটা বয়সই কিন্তু সুন্দর, প্রতিটা বয়সের আলাদা সৌন্দর্য আছে, এটা তাকে বুঝতে হবে, এবং তাকে সবার আগে রিয়েলাইজ করতে হবে সে কিন্তু এখন আনইম্পর্টেন্ট হয়ে যায় নাই। তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু সবার জন্য প্রয়োজন। ফ্যামিলিতে তার যে একটা এক্সপিরিয়েন্স আছে, তার যে একটা হোল্ড আছে সবার জীবনে, সেটা যে সেখান থেকে সে যে বাদ হয়ে যাবে, এটা তাকে আগে বুঝাতে হবে। আর তাকে কিছু তার জীবন লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। আগে যেটা হয়, আমাদের মায়েরা যেটা হয়, সবার আগে সবাই খাবে, মা খাবে না, মা থাকলে খাবে, না থাকলে খাবে না, বা পরবর্তীর জন্য উঠিয়ে রাখবে, যে বাচ্চাটা বাসায় নেই তার জন্য। এইবার তাকে একটু চেঞ্জ করতে হবে, তাকে একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। একটা হলো, সবার আগে হলো অ্যাডিকুয়েট রেস্ট। আগে যেমন সারাদিন উনি হাড় ভাঙা খাটুনি করতেন, এখন একটু তার নিজেকে একটু সময় দিতে হবে। নাম্বার 2, আগে উনি হাঁটতেন না, এক্সারসাইজ করতেন না, ফ্রি হ্যান্ড, এগুলা তাকে এখন করতে হবে। কারণ এখন কিন্তু একটু বলে রাখি, মেনোপজের পরে যেহেতু ইস্ট্রোজেন কমে যায়, তখন একটু অ্যান্ড্রোজেনের প্রভাব বেশি, তখন মায়েদের কিন্তু ওয়েট গেইন হয়, ওজন বাড়তে থাকে, ওজন বাড়লে নানা রকম সমস্যা দেখা দেয়। তো এইটাকে কন্ট্রোল করার জন্য, মাসেলগুলোকে অ্যাক্টিভ রাখার, মাকে কিন্তু একটু হাঁটা এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। তারপর হচ্ছে ফুড, ডায়েটে যেমন আগে তো উনি ক্যালসিয়াম, দুধ বা ক্যালসিয়াম রিচ ফুড, যেমন দুধ জাতীয় কোনো খাবার, একটু যদি সম্ভব হয় পনির বা দুধ, দই, লাইফস্টাইল মডিফিকেশনের জায়গাটি রয়েছে, যেখানে যে সমস্ত বেশি বেশি করে শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবল, যারা আমাকে সাপোর্ট দিবে বিভিন্ন রকমের মিনারেলস, তারপর তাই না ভিটামিন, যেটা সেই বিষয়গুলো আসলে দেখতে হবে। মেনোপজের এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। মেনোপজ অথবা ঋতুবন্ধ। একটা মেয়ে যখন সারা জীবন তার ছেলে মেয়ে বাচ্চা হলো, সে সংসার করলো, তারপর দেখা গেল যে তার হঠাৎ করে তার যে মাসিকটা নিয়মিত হতো, সে মাসিকটা আস্তে আস্তে কমে গিয়ে এবং অনেক দিন পরে পরে হলো, তো হয়ে একেবারে বন্ধ হয়ে গেল। তো এই সময়কালটাকেই আমরা বলি ঋতুবন্ধ বা মেনোপজ। মেনোপজটাকে খুব একটা হেলাফেলা না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে এর জন্য কিন্তু পারিবারিক সহায়তারও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আসলে হরমোনের অভাবে হয়। মেয়েদের যে হরমোনটা আছে, সেই হরমোনের যখন আস্তে আস্তে অভাব হয় এবং একেবারেই যখন থাকে না, তখন কিন্তু তার এই পরিবর্তনটা ঘটে। এটা সে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশে যারা আছে তারা বোঝে। তবে এটা কিন্তু খুব সাময়িক, এটা যে একদম অনেক দিন ধরে স্থায়ী থাকে তা না। তো কাজেই এই সময়টাতে যদি স্বামী এবং ছেলেমেয়েরা তাকে একটুভাবে তার সহানুভূতি নিয়ে তাকে দেখে বা সহানুভূতি নিয়ে তার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। এই সময়টা খুব ভারী খাবার বা গুরুপাক খাবার না খাওয়াই ভালো। আমরা বলি যে শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবে, ব্যায়াম করতে হবে। যে এই সময় নানান ধরনের অসুখ হয়, তার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে,
আবার অনেকের হার্টের কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে এগুলো যাতে না হয়, প্রথম থেকেই যদি কেউ খুব সচেতন থাকে, সে নিয়ম মতো খাওয়া এবং ঘুম, অবশ্যই বিশ্রামও নিতে হবে, যেটা আমরা বলছি তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, তাহলে হবে কি তার মানসিক অবস্থাটাও ভালো থাকবে। তো কাজে এগুলোর করার সাথে সাথেও যদি দেখা যায় না এটাতেও তার সমস্যাগুলো শেষ হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধ দিই, কিছু হরমোন দিতে পারি, তাকে ক্যালসিয়াম দেওয়া হয়। এবং এই সমস্ত ওষুধ দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই কিন্তু তার অনেক উন্নতি ঘটে এবং এত চমৎকারভাবে এটা তার হয় যে অনেক রোগীরা আছে যে এই ওষুধ পরে আর ছাড়তে চায় না। তা আমরা যেমন মনে করি যে তার 5 বছর পরে আমরা হরমোনটা বন্ধ করে দিতে চাই, কিন্তু দেখা যায় যে রোগীরা নিজেরাই আমাদের কাছে আসে যে না আমি এটা আরও চালাতে চাই। তো তখন আমরা ডাক্তার হিসেবে আমরা যেটা করি সেটা হলো যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং, যে তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার কোনো রকম টিউমার আছে কিনা, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনের লেভেলটা কীরকম আছে, ওষুধ খেয়ে আসলে তার উপকার হচ্ছে কিনা। সেছাড়াও তার ব্রেস্টের পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টাতে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ব্রেস্টটাতে রেগুলার পরীক্ষা করতে হবে, রোগী নিজেও পরীক্ষা করবেন বা মহিলা যার কথা বলেছি তিনি নিজেও পরীক্ষা করবেন, এবং কোনো রকম সন্দেহ হলে অবশ্যই তাকে একটা আলট্রাসোনোগ্রাফি অথবা ব্রেস্টের জন্য যে বিশেষ পরীক্ষা আছে সেটা করতে হবে। তাছাড়াও আমরা যেটা একটা প্যাপিস্মিয়ার বলি, প্যাপিস্মিয়ারও তাকে করতে হবে, কারণ প্যাপিস্মিয়ার এই সময়টাতেই তার ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাজেই তার ঘুমটা যেন ঠিকমতো হয়, তার খাওয়া দাওয়াটা যেন সে ঠিকমতো খায়, নিয়মিতভাবে খায়, তার ওষুধ যেন সে নিয়মিত খায় সেটাও দেখতে হবে, এবং সে আশেপাশে সবাইকে এটা নিয়ে সচেতন করতে পারে। যেমন আজকাল আমাদের মেয়েরা যারা বেশিরভাগই যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সম্বন্ধে অনেকটা সচেতন। অনেকে তো দেখা যায় যে 60-70 বছর বয়সেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের নিয়ে। দেখা যাচ্ছে যে সেই আমরা ছোটোবেলায় যে শুনেছিলাম যে 20তেই বুড়ি, এইটা কিন্তু তারা একদম বিশ্বাস করে বসে থাকে, যে বিশেষ করে যখন তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে সে তার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সে হয়তো দেখা গেল সারাদিন বসেই থাকছে, শুয়ে থাকছে, আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে, মানে শরীরের ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো কাজে এগুলো নিয়ে তার কোনো সচেতনতা নেই। তার সংসারে যে অন্যান্য যারা সদস্য আছেন তারাও মনে করেন এটাই স্বাভাবিক। তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতাটা আমরা আরও বেশি বাড়িয়ে দেব। সেটা হলো আমাদের গ্রাম পর্যন্ত যেতে হবে। দেখা যাবে যে সে জীবনের প্রথম দিকে যে যতটুকু কাজ দিয়েছে সমাজকে তার চেয়ে অনেক বেশি দিতে পারছে, কারণ তখন তো তার বাচ্চা নিয়ে সমস্যা নেই, তার সংসার নিয়ে চিন্তাভাবনা নেই। তো কাজেই আমার মনে হয় যে মেনোপজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব, যে এই সময়টা যাতে একটা মেয়ের জীবনটা সার্থক হয়, সুন্দর হয়, এবং সে যেন তার নিজের জীবনের অর্থটা খুঁজে পায়, সেজন্য আমরা তাকে অবশ্যই সহায়তা করব এবং সহায়তা দেব। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার যেই সমস্যাগুলো হয়েছে সেটা থেকে প্রতিকারের জন্য খুবই জরুরি। কিন্তু তার আগে অবশ্যই দেখে নিতে হবে এই মহিলার ব্রেস্ট ক্যান্সার আছে কি না, ফ্যামিলিতে কোনো ক্যান্সার আছে কিনা, নিজের কোনো সমস্যা আছে দেখে তাকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নানা রকম পাওয়া যাচ্ছে বাজারে, আমরা তাকে অ্যাডভাইস করতে পারি। ওরালি বা ইনজেক্টেবল ফর্মে লোকালি পাওয়া যায়, লোকাল মানে ভ্যাজাইনাতে ড্রাইনেসের জন্য ব্যবহার করা যেতে পারে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শককে ধন্যবাদ, এবং যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেনোপজ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাংলায় যেটাকে বৃহদান্ত বলে, ওইটা হচ্ছে একটা অনেকটা পাইপ বা নলের মতো, এবং ইনসাইড দ্যাট পাইপ যদি কোনো গ্রোথ বা কোনো অ্যাবনর্মাল কোনো প্রোট্রিউশন হতে পারে, সেইটাকে আমরা ক্যান্সার বলে থাকি। কিছু কিছু গ্রোথ হতে পারে নন ক্যান্সারাস, আবার কিছু হতে পারে ক্যান্সারাস, একটা হতে পারে বিনাইন এবং একটা হতে পারে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট বলতে আমরা ক্যান্সার যেটাকে মিন করি, আর বিনাইন বলতে হচ্ছে নন ক্যান্সার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।